ভবিষ্যতের কোনো এক সময়ে মানুষ এমন এক গ্রহে বসবাস করতে শুরু করে যেখানে আকাশ সবসময় বিষাক্ত কালো মেঘে ঢাকা থাকে। সেখানকার মানুষ নিজের চোখে কোনোদিন আসল সূর্যই দেখেনি। আর এই নরক থেকে বাঁচতে কয়েকজন বন্ধু মিলে একটি পরিত্যক্ত স্পেস স্টেশনে ক্রায়োপড চুরি করতে যায়। কিন্তু তারা ভাবতেও পারেনি সেখানে তাদের জন্য কিরকম ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছে। আর এরপর একে একে এমন কিছু ঘটতে শুরু করে যা আপনার রক্তকে একদম হিম করে দেবে। তো চলুন আর কোনো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের সিনেমা এলিয়েন রোমিওলাস। সিনেমার শুরুতে মহাকাশের এক হাড়হিম করা নিস্তব্ধতার মাঝে আমরা ওয়েলেন ইউটানি কোম্পানির একটা ছোট রোবোটিক স্পেস প্রুফ দেখতে পাই। সময়টা হলো 2142 সালের 9 ফেব্রুয়ারি। দীর্ঘযাত্রার শেষে প্রুফটি অবশেষে তার নির্দিষ্ট গন্তব্যে এসে পৌঁছেছে। এদের পাঠানো হয়েছে আজ থেকে ঠিক 20 বছর আগে নিখোঁজ হয়ে যাওয়া নস্ট্রোমো নামের এক মহাকাশযানের ধ্বংসাবশেষ খুঁজে বের করতে। যারা এলিয়েন ফ্র্যাঞ্চাইজির পুরনো সিনেমাগুলো দেখেছেন তারা হয়তো জানেন এই নস্ট্রোমো জাহাজেই মানবজাতি প্রথমবার এলিয়েনদের মুখোমুখি হয়েছিল, যার হাত থেকে বেঁচে ফিরেছিলেন কেবল অফিসার এলেন রিপ্লি। সেই এলিয়েন দানবটাকে, যেটিকে আমরা জেনোমর্ফ নামে চিনি, জাহাজের এয়ারলক দিয়ে মহাশূন্যের অতল অন্ধকারে ছুড়ে ফেলে দিয়েছিলেন। আর এই প্রুফটি মূলত মহাশূন্যে ভেসে থাকা সেই দানবটাকে উদ্ধার করার জন্য হন্য হয়ে খুঁজছে। এই প্রুফটি নিয়ন্ত্রণ করছে জাহাজের নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা, যাকে সংক্ষেপে ডাকা হয় মাদার নামে। ধ্বংসাবশেষের খুব কাছাকাছি যেতেই মাদারের মনিটরে আচমকা একটা সিগন্যাল ভেসে ওঠে। কুচকুচে কালো অদ্ভুত আকৃতির একটা গ্রহাণু বা পাথরের টুকরো প্রুফটির দিকে এগিয়ে আসছে। মাদার তার রোবোটিক কার্গো ব্যাগ খুলে অত্যন্ত সতর্কতার সাথে সে রহস্যময় পাথরটিকে জাহাজের ভেতর ঢুকিয়ে নেয়। এরপরই মহামূল্যবান জিনিসটি নিয়ে প্রুফটি ফিরে আসে ওয়েলেন ইউটানি কোম্পানির একটা বিশাল এবং গোপন স্পেস স্টেশন রেনেসের রেমো স্টকিং বেতে। সেখানকার ল্যাবরেটরিতে স্পেশাল হ্যাজমেট স্যুট পরা বিজ্ঞানীদের একটা দল পাথরটিকে পরীক্ষা নিরীক্ষা শুরু করে। এরপর একটা শক্তিশালী লেজার কাটার দিয়ে খুব সাবধানে সে পাথরের খোলসের ঢাকনা খোলা হয়। আর তখন স্ক্রিনে দেখা যায় এক হাড়হিম করা দৃশ্য। ভেতরে কোনো ফসিল বা কঙ্কাল ছিল না, বরং তার ভেতরে পরম শান্তিতে ঘুমিয়েছিল সেই এলিয়েন, যার নাম জেনোমর্ফ। আর এই এলিয়েনটাকে ল্যাবে নিয়ে আসাই ছিল মানবজাতির ইতিহাসের সবচেয়ে বড় ভুল, যার ভয়ানক পরিণতি আমরা একটু পরেই দেখতে পাবো। এরপর আমাদের নিয়ে যাওয়া হয় পৃথিবী থেকে প্রায় 65 আলোকবর্ষ দূরের এক গ্রহে, যার নাম জ্যাকসন স্টার। সেখানে সবুজ পাহাড়ের উপরে বসে রেন নামের এক মেয়ে শান্তিতে সূর্যাস্ত দেখছে। কিন্তু এটা ছিল তার একটা সুন্দর স্বপ্ন। রেনের যখন ঘুম ভাঙে তখন দেখা যায় ছোট্ট একটা দম বন্ধ করা খুপড়ির ভেতরে সে বাস করে। তার সাথে থাকে অ্যান্ড্রি। অ্যান্ড্রি আসলে একটা সিনথেটিক অ্যান্ড্রয়েড বা হিউম্যানেটেড রোবট। রেনের বাবা মা মারা যাওয়ার আগে তার খেয়াল রাখার জন্য অ্যান্ডিকে রেখে গেছে। তবে সে অন্য রোবটদের মতো অতটা পারফেক্ট নয়, তার কথা বলার সমস্যা আছে। তবে রেন তাকে রোবট নয়, বরং নিজের আপন ভাইয়ের মতোই ভালোবাসে। এই জ্যাকসন স্টার আসলে ওয়েলেন কোম্পানির একটা বিশাল মাইনিং বা খনির কলোনি। এখানকার আকাশে সবসময় ধুলো আর বিষাক্ত মেঘে ঢাকা থাকে, যার কারণে গ্রহের মানুষ কখনোই আসল সূর্য দেখতে পায় না। রেনের একমাত্র স্বপ্ন হলো এই নরক ছেড়ে সে ইভাগা নামের এক স্বাধীন গ্রহে চলে যাবে, যেখানে আসল সূর্য দেখা যায়। সেখানে চারদিকে শুধু সবুজ আর সবুজ। কিন্তু কর্পোরেশনের নিয়ম অনুযায়ী সেখানে যাওয়ার ট্রাভেল পারমিট পেতে হলে কলোনির খনিতে অন্তত 12,000 ঘন্টা কাজ করতে হয়। আজ রেনের সে 12,000 ঘন্টার কোঠা পূর্ণ হয়েছে। সে বুকভর আশা নিয়ে এন্ডিকে সাথে করে কোম্পানির অ্যাফেয়ার্স অফিসে যায়। কিন্তু ওয়েলেন ইউটানি কোম্পানির কাছে মানুষের জীবনের বা তাদের স্বপ্নের কোনো মূল্য নেই। সেখানের একজন কর্মকর্তা রেনকে একদম ঠান্ডা গলায় জানিয়ে দেয় তার পারমিটের আবেদন বাতিল করা হয়েছে, কারণ কলোনিতে শ্রমিকের সংখ্যা কমে গেছে। তাই কোম্পানি রেনের কাজের মেয়াদ আরও 12,000 ঘন্টা বাড়িয়ে মোট 24,000 ঘন্টা করে দিয়েছে। এর মানে আরো কয়েক বছর তাকে এই নরকেই পচে মরতে হবে। এই অন্যায় সিদ্ধান্তের কথা শুনে রেনের পায়ের তলা থেকে যেন মাটি সরে যায়। তার এতদিনের স্বপ্ন, তার বেঁচে থাকার একমাত্র আশা এক নিমেষেই ভেঙে চুরমার হয়ে যায়। অফিস থেকে বের হওয়ার সময় রেন দেখতে পায় কলোনির কিছু পকারে ছেলে এন্ডিকে একা পেয়ে লোহার রড দিয়ে নির্মমভাবে পেটাচ্ছে। এন্ডি যেহেতু কোম্পানির একটা পুরনো মডেল, তাই শত মার খেলেও মানুষের উপর সে পাল্টা আঘাত করতে পারে না। তার গাল কেটে রক্তের বদলে সাদা রঙের সিনথেটিক ফ্লুইড বা দুধের মতো তরল বের হতে থাকে। রেন তার গলা চেনে থাকা একটা বিশেষ চাবি এন্ডির কানের পেছনে ঢুকিয়ে ঘুরিয়ে তাকে আবার স্বাভাবিক করে তোলে। এসব কিছু দেখে রেনের ভীষণ খারাপ লাগে। ঠিক সেই মুহূর্তে রেনের কাছে একটা ভিডিও মেসেজ আসে। মেসেজটি পাঠিয়েছে তার পুরনো বন্ধু টাইলর। টাইলর তাকে বলে, তুই এন্ড্রিকে নিয়ে এক্ষুনি আমাদের ট্রেলরে চলে আয়। এমন কিছু পেয়েছি যা আমাদের সবাইকে নরক থেকে বাইরে নিয়ে যাবে। রেন এন্ড্রিকে সাথে নিয়ে দ্রুত সেখানে চলে আসে। ট্রেলারে পৌঁছানোর পর রেন সেখানে তার বাকি বন্ধুদেরও দেখতে পায়। সেখানে রয়েছে টাইলরের বোন কে, সাথে আছে তাদের কাজিন বর্ন এবং বর্নের গার্লফ্রেন্ড অর্থাৎ তাদের জাহাজের পাইলট নাভারো। এর 4 জন মিলে কলোনির ক্রাফয়ার্ড থেকে
একটা পুরনো কার্গো জাহাজ জোগাড় করেছে। এই জাহাজ দিয়ে তারা কলোনির আশেপাশে ছোটখাটো স্ক্র্যাপ বা আবর্জনা পরিষ্কার করার কাজ করে। কলোনির বাকি সবার মতো তারাও এই অন্ধকার আর ধুলোর জগৎ ছেড়ে স্বপ্নের গ্রহ ইভাগাতে পালিয়ে যেতে চায়। কিন্তু সমস্যা হলো সেই একটাই, ইভাগাতে যেতে সময় লাগবে দীর্ঘ 9 বছর। আর সাধারণ মানুষ ক্রায়োস্লিপ বা হাইবারনেশন পথ ছাড়া এত লম্বা সময় মহাকাশ ভ্রমণে বেঁচে থাকতে পারে না। টাইলর তখন রেনকে মনিটরের দিকে ইশারা করে তাদের আসল প্ল্যানটা বুঝিয়ে বলে। সে বলে, কাল রাতে কাজ শেষ করার সময় আমাদের জাহাজের স্ক্যানারে অদ্ভুত একটা জিনিস ধরা পড়েছে। আমাদের গ্রহের ঠিক উপরের কক্ষপথে একটা বিশাল পরিত্যক্ত স্পেস স্টেশন এসে থমকে দাঁড়িয়েছে। স্টেশনটা একদম জনমানবহীন, কিন্তু আমাদের স্ক্যানার বলছে সেটার ভিতরে এখনো বেশ কিছু ক্রায়োস্ট্যাসিস পড আর হাইবারনেশন ফ্লুইড একদম সক্রিয় আছে। আমরা যদি কোনো মতে ওই স্টেশনে ঢুকে পডগুলো চুরি করে আনতে পারি তাহলে আমাদের কপাল খুলে যাবে। কিন্তু সমস্যা হলো ওই স্টেশনের সিকিউরিটি লক খোলার জন্য আমাদের এন্ড্রির সাহায্য লাগবে। রেন অবাক হয়ে জানতে চায় এন্ডি এখানে কিভাবে সাহায্য করবে। তখন তাকে জানানো হয় ওয়েল্যান্ড ইউটানি কোম্পানির যে কোনো স্পেস স্টেশন নিয়ন্ত্রণ করে মাদার নামের একটা এআই সিস্টেম। মাদার শুধু কোম্পানির রেজিস্টার্ড ক্রু বা রোবটদেরই ভেতরে ঢোকার পারমিশন দেয়। এনরি যেহেতু কোম্পানির একটা পুরনো রোবট, তাই ওর ভেতরে আইডির কোড ব্যবহার করে আমরা স্টেশনের যে কোনো লক করা দরজা খুব সহজেই হ্যাক করে খুলতে পারবো। তবে রেন তখনও এনরিকে নিয়ে চিন্তিত ছিল। তখন বর্ন বেশ রুড এবং খারাপভাবে এনরিকে অপমান করে কথা বলা শুরু করে। সে জানায় এনরি একটা পরিত্যক্ত রোবট, এই সময় তার নর্দমায় থাকার কথা, তাই তাকে নিয়ে চিন্তার কোনো কারণ নেই। বর্নের এমন অভদ্র আচরণ দেখে রেন রেগে গিয়ে এনরিকে নিয়ে সেখান থেকে বের হয়ে যায়। তখনই টাইলর এসে তাকে থামায় এবং বলে ওই স্টেশনের সায়েন্স ল্যাবে কোম্পানির লেটেস্ট সিনথেটিক আপগ্রেড চিপ বা মডিউল পাওয়া যাবে। আমরা যদি ওখান থেকে একটা মডিউল এনে এনরির মাথায় লাগিয়ে দিতে পারি তাহলে এনরি একদম পারফেক্ট আর ইন্টেলিজেন্ট হয়ে যাবে। ও তখন নিজের খেয়াল নিজেই রাখতে পারবে। সবকিছু শুনে রেন এবার গভীর চিন্তায় পড়ে যায়। একদিকে কোম্পানির সম্পদ অনুমতি ছাড়া চুরি করা মারাত্মক বেআইনি কাজ, যার শাস্তি ভয়ানক হতে পারে, কিন্তু অন্যদিকে এর চেয়ে ভালো সুযোগ তাদের জীবনে আর কখনোই আসবে না। এনরির সুন্দর ভবিষ্যৎ আর নিজের ভাঙা স্বপ্নকে চোরা লাগাতে রেন আর দ্বিধা করে না। এরপর সব প্রস্তুতি শেষে তারা সবাই মিলে তাদের শিপে উঠে বসে। এরপর কলোনি সে বিষাক্ত কালো মেঘের স্তর ভেদ করে তাদের স্পেসশিপটি ছুটে চলে মহাশূন্যের উদ্দেশ্যে। এই গ্রহটি চারপাশ ঘিরে রয়েছে শনি গ্রহের মতো বরফ আর পাথরের তৈরি এক বিশাল বলয় বা রিং। তারা যখন সে বলয়ের কাছাকাছি পৌঁছায় তখন তাদের চোখ কপালে ওঠে। তারা যেটিকে দূর থেকে একটা সাধারণ পরিত্যক্ত স্পেসশিপ ভেবেছিল, সেটি আসলে দানবীয় আকারের বিশাল এক স্পেস স্টেশন। আর সামনে যেতেই তারা জানতে পারে স্টেশনটি তার কক্ষপথ হারিয়ে ফেলেছে এবং আর মাত্র 36 ঘন্টার মধ্যে এটি এই গ্রহের সে পাথরের বলয়ের সাথে ধাক্কা খেয়ে টুকরো টুকরো হয়ে ধ্বংস হয়ে যাবে। এর মানে স্টেশনটি পুরোপুরি ধ্বংস হওয়ার আগেই তাদের ভেতরে ঢুকতে হবে এবং স্লিপিং পডগুলো নিয়ে অক্ষত অবস্থায় বের হয়ে আসতে হবে। এখানেই দেখা যায় পাইলট নাভারের দুর্দান্ত ক্ষমতা। সে খুব সাবধানে বলের পাথরের টুকরাগুলোকে ফাঁকি দিয়ে তারা জাহাজটিকে স্পেস স্টেশনের একটা পরিত্যক্ত ক্র্যাশ ফ্যান্ডের সাথে ডক করায়। টাইলর, বর্ন এবং এন্ডি মিলে স্পেস স্যুট পরে সে অন্ধকার টানেল বেয়ে দরজার সামনে এসে দাঁড়ায়। স্টেশনের ভেতরে তখনও কোনো বাতাস বা গ্র্যাভিটি ছিল না। চারদিকে একদম থরথরে আর বরফের মতো ঠান্ডা। দরজার পাশে থাকা কোম্পানির বায়োমেট্রিক স্ক্যানারে এনডি যখনই তার সিনথেটিক আঙুলটা রাখে তখন সাথে সাথেই হাইড্রোলিক দরজাটি খুলে যায়। এনডিকে সাথে আনা যে কতটা সঠিক সিদ্ধান্ত ছিল তা তারা বুঝতে পারে। তারপর তারা কোনো মতে জিরো গ্র্যাভিটিতে শূন্যে ভাসতে ভাসতে স্টেশনের করিডোর দিয়ে ভেতরে প্রবেশ করে। চারদিকের দেয়ালগুলোয় অদ্ভুত সব আচরের দাগ, যেন কোনো হিংস্র পশু এখানে তাণ্ডব চালিয়েছে। তবে সেই দিকে খেয়াল না দিয়ে তারা সোজা চলে আসে স্টেশনের মেন ল্যাবে, যেখানে তারা দেখতে পায় তাদের কাঙ্ক্ষিত সেই ক্রায়োস্ট্যাসিস বা স্লিপিং পডগুলো। তারা এনরিকে নিয়ে স্টেশনের কন্ট্রোল রুমে চলে যায়। এনরি সেখানে মেন কম্পিউটারে ফিঙ্গারপ্রিন্ট দিতেই পুরো স্টেশনের সিস্টেম রিবুট হতে শুরু করে। আর স্টেশনের ইমার্জেন্সি পাওয়ার ব্যাকআপ অন হতেই এক ঝটকায় সেখানে কৃত্রিম মাধ্যাকর্ষণ বা আর্টিফিশিয়াল গ্র্যাভিটি চালু হয়ে যায়। এরপর সবাই মিলে দ্রুত এগিয়ে যায় সেই স্লিপিং পডগুলোর দিকে। কিন্তু পরের মনিটরের দিকে তাকাতেই তারা জানতে পারে যে পডগুলোতে যে পরিমাণে ফুয়েল বাকি আছে তা দিয়ে বড়জোর 3 থেকে 4 বছর চলা সম্ভব, কিন্তু ইভাগাতে পৌঁছাতে সময় লাগবে পুরো 9 বছর। এত কম ফুয়েল নিয়ে হাইবারনেশনে গেলে তারা মাঝপথে মহাশূন্য মরে ভেসে থাকবে। কিন্তু তখনই টাইলরের হাতের স্ক্যানারটি কিছু একটা সংকেত দিচ্ছিল। আর স্ক্যানারের দিকে তাকিয়ে টাইলর বুঝতে পারে এই ল্যাবের দেয়ালের ওপাশে কোম্পানির মেন ক্রায়ো চেম্বার রয়েছে। আর স্ক্যানারের টেম্পারেচার অনুযায়ী সেখানের মূল ট্যাঙ্কে প্রচুর অতিরিক্ত ক্রায়ো ফুয়েল একদম সক্রিয় অবস্থায় আছে। টাইলর জানায় আমরা যদি ওখান থেকে ফুয়েল এনে এই পডগুলো রিফিল করতে পারি তাহলেই কেল্লাফতে। অন্যদিকে রেন, কে আর পাইলট নাভারো
তাদের জাহাজের ককপিটে বসে মনিটরের স্ক্রিনে ক্যামেরার মাধ্যমে 3 জনের উপর কড়া নজর রাখছিল। রেন দেখতে পায় যাওয়ার পথে বর্ন অ্যান্ডির সাথে অত্যন্ত নোংরা ও বাজে ব্যবহার করছে, আর অ্যান্ডি রোবট হয় মুখ বুজে সব সহ্য করছে। তখন নাভারো রেনকে এর আসল কারণটা জানায়। বর্নের এই রাগের পেছনে তার একটা ভয়ানক অতীত রয়েছে। কয়েক বছর আগে জ্যাকসন স্টারের মেন খনিতে একটা দুর্ঘটনা ঘটে। তখন বর্নের মা খনির ভেতরে আটকা পড়েছিলেন। তিনি যখন বাঁচার জন্য দরজার দিকে দৌড়ে আসছিলেন, ঠিক তখনই কোম্পানির একটা সিনথেটিক রোবট ইমার্জেন্সি প্রোটোকল অন করে দেয়। বর্নের মা দরজায় ধাক্কা দিয়ে হাত জোর করে আকুতি করা সত্ত্বেও সেই রোবটটা একটু দয়া না দেখিয়ে ঠান্ডা মাথায় মেন গেটটা সিল করে দেয়। ফলে বর্নের মা ভেতরে শ্বাসরোধ হয়ে মারা যান। তো যাই হোক, এখন টাইলর, বর্ন এবং এন্ডি মিলে ফুয়েলের খোঁজ করছিল, আর নাভারো স্লিপিং পটগুলো সেখান থেকে বের করে খুব সাবধানতার সাথে তাদের শিপে নিয়ে আসে। ঠিক তখনই টাইলরের ছোট বোনকে বাথরুমের দিকে ছুটে গিয়ে বমি করতে শুরু করে। রেন তাকে স্বাভাবিক করে তাদের লিভিং কোয়ার্টারের বেডে এনে শুইয়ে দেয়। তারপর কে রেনকে জানায় সে অসুস্থ নয়, আসলে সে প্রেগনেন্ট। কে রেনকে অনুরোধ করে এই কথাটা তার ভাই টাইলরকে যেন জানানো না হয়। এদিকে করিডোর দিয়ে যাওয়ার সময় তারা দেখতে পায় মেঝের লোহার পাতগুলো ভয়ানকভাবে গলে নিচে পড়ে গেছে, যেন কোনো তীব্র অ্যাসিডের স্রোত এখান দিয়ে বয়ে গেছে। আর পাশেই তারা লক্ষ্য করে গলে যাওয়া একটি সিনথেটিক শরীর সেখানে নিথর হয়ে পড়ে আছে। সেখানে কোনো জন্তুর পায়ের মতো কিছু একটা দেখা যায়, তবে তারা সেটাকে পাত্তা না দিয়ে সেখান থেকে সামনে চলে আসে। আর এগিয়ে এসে টাইলর, বর্ন আর অ্যান্ড্রি অবশেষে মূল ক্রায়ো চেম্বারের ভেতর প্রবেশ করে। টাইলর চেক করে জানতে পারে সেখানে যা ফ্লুইড রয়েছে তা দিয়ে তারা ভালোভাবেই ইভাগাতে পৌঁছে যেতে পারবে। তবে টাইলর একা সেই সিলিন্ডারগুলো বের করতে পারছিল না। তখন বর্ন তাকে সাহায্য করতে চলে আসে। তারা যখন একটা বড় ফুয়েলের সিলিন্ডার ধরে টান দেয়, ঠিক তখনই ঘটে এক মহাবিপদ। হঠাৎ সেখানে একটা ইমার্জেন্সি প্রোটোকল অ্যাক্টিভেট হয়ে যায় এবং তাদের দরজাটা অটোমেটিকলি বন্ধ হয়ে যায়। এবং সেটা এমনভাবে বন্ধ হয় যে এন্ডিও নিজের ফিঙ্গার সিগনেচার দিয়ে সেটাকে খুলতে পারে না। এদিকে শিপে থাকা রেইন আর নাভারো মনিটরে দেখতে পায় যে টাইলররা ভেতরে আটকা পড়েছে। তখন তাদের সাহায্য করতে দুজন দ্রুত স্টেশনের ভেতরে দৌড়ে আসে। রেন বুঝতে পারে যে এন্ডির সাধারণ সিস্টেম দিয়ে এই হাই সিকিউরিটি দরজা কোনোভাবে খোলা যাবে না। তাই তারা সিদ্ধান্ত নেয় অর্ধেক গলে যাওয়া সেই সিনথেটিক রোবটের হাই লেভেলের সিকিউরিটি চিপ বা মডিউলটি বের করে অ্যান্ড্রির মাথায় লাগিয়ে দেবে, যাতে অ্যান্ড্রি স্টেশনের সম্পূর্ণ অ্যাক্সেস পেয়ে যায়। কথা মতো তারা সেখানে পৌঁছে যায়। তবে মডিউলটি বের করার সময় সেই সিনথেটিক রোবটটি অর্ধেক শরীর নিয়েই ভয়ঙ্করভাবে জেগে ওঠে। রেন ভীষণ ভয় পেলেও নাভারোর সহযোগিতায় দ্রুত সেই আপগ্রেড মডিউলটি বের করে নেয়। এই সময় অ্যান্ড্রি চেম্বারের ভেতরে কিছু অদ্ভুত এবং ছোট ক্যাপসুল টাইপের জিনিস দেখতে পায়। মনে হচ্ছে সেগুলোর ভেতরে কোনো অজানা জীব আটকে আছে। ক্রায়োফুয়েল সরে যাওয়ায় সেই ক্যাপসুলগুলোর তাপমাত্রা বাড়ছে আর চিপগুলো ধীরে ধীরে জেগে উঠছে। এইদিকে তারা দুজন চিপটি হাতে নিয়ে দৌড়ে ক্রায়ো চেম্বারের দরজার কাছে চলে আসে। রেন ভেবেছিল যে এর মধ্যে হয়তো দরজার অ্যাক্সেস রয়েছে, সে কারণে চিপটা সে টাইলরকে দেয়। এরপর সেই চিপটা অ্যান্ড্রির মাথায় ইনস্টল করা হয়। অ্যান্ড্রির সিস্টেমটা নতুন করে এখন রিবুট হবে, যেটার জন্য একটু সময় প্রয়োজন। কিন্তু ঠিক সেই মুহূর্তেই তাপমাত্রা বাড়ার কারণে চেম্বারের মেঝেতে জমে থাকা বরফগুলো দ্রুত গলতে শুরু করছিল। আর বরফ গলে যেতেই ল্যাবের সেই ছোট পটগুলো থেকে জ্যান্ত বেরিয়ে আসে মাকড়সার মতো দেখতে, যাদেরকে বলা হয় ফেসহাগার। এরা চার পায়ে ভর দিয়ে হেসির শব্দ করে টাইলর আর বর্নের দিকে তেড়ে আসে। একটি ফেসহাগার পানির ভেতর থেকে লাফ দিয়ে সরাসরি টাইলরের মুখের উপর ছাপিয়ে পড়ে। এটা দেখে বর্ন তার ট্রেজার স্টিক দিয়ে প্রাণীটাকে শক দেয় আর প্রাণীটার সাথে সাথে টেলরকে ছেড়ে দেয়। কিন্তু তখন টাইলর অজ্ঞান হয়ে যায়। পরের মুহূর্তে একটি ফেসহাগার টাইলরের দিকে ছুটে আসে, কিন্তু ঠিক তখনই অ্যান্ড্রি জেগে ওঠে আর সে একটানে জন্তুটার লেজ ধরে দূরে ছুড়ে ফেলে দেয়। অ্যান্ড্রি দরজার দিকে এগিয়ে যায়। নতুন মডিউলের কারণে হাত দেওয়ার সাথে সাথে দরজাটি খুলে যায় আর সবাই তখন দৌড়ে বাইরে বেরিয়ে আসে। তবে দরজাটি বন্ধ হওয়ার আগেই একটি ফেসহাগার বাইরে চলে আসে এবং বাইরে বেরিয়ে সোজা নাভারোর মুখে ঝাঁপিয়ে পড়ে। মুহূর্তের মধ্যে জীবটি তার লম্বা টেন্টিকেল বা নল নাভারোর মুখের ভেতরে ঢুকিয়ে দেয় এবং তার লম্বা লেজটি নাভারোর গলার চারপাশে শক্ত করে পেঁচিয়ে ধরে। নাভারো দম বন্ধ হয়ে মাটিতে আশ্রয় পড়ে ছটফট করতে থাকে। বন তার ট্রেজার স্টিক দিয়ে সে ফেসহাগারটাকে শক দিতে যায়, কিন্তু এন্ডি তাকে থামিয়ে দেয়। তারা বুঝতে পারে যে এখানে বল প্রয়োগ করলে নাভারো দম বন্ধ হয়ে মারা যাবে এবং অ্যান্ডি দেখে রিয়েলাইজ করে যে না, এই জন্তুটাই মেয়েটাকে হত্যা করার চেষ্টা করছে না,
বরং সে মেয়েটার শরীরে অক্সিজেন সাপ্লাই করাচ্ছে, যাতে মেয়েটা জীবিত থাকে। কিন্তু কেন, সেটা এখনো সে বুঝতে পারছে না। অ্যান্ডি মনে করে এই ঘরে এমন কেউ আছে যে জীব সম্পর্কে জানে। রেন বুঝে যায় অ্যান্ডি সেই অর্ধেক কাটা রোবটটার দিকে ইঙ্গিত করছে। এরপর অ্যান্ডি আর টেলর মিলে সেই ক্ষতবিক্ষত রোবটটাকে স্টেশনের মূল সিস্টেমের সাথে যুক্ত করে। যুক্ত হতে রোবটটি অ্যাক্টিভ হয়ে যায়। সে জানায় তার নাম রুক। তারপর অ্যান্ডি নাভারোর দিকে ইঙ্গিত করে তাকে জিজ্ঞেস করে আমাদের এই বন্ধুকে এই জীব থেকে কিভাবে বাঁচানো যাবে। রুক জানায় তোমরা এখন আর ওকে বাঁচাতে পারবে না, আর যদি নিজেরাও বাঁচতে চাও তবে এখনই জন্তুটাকে সহ মেয়েটিকে শেষ করে দাও। এই কথা শুনে ভয়ে সবার রক্ত হিম হয়ে যায়। অ্যান্ডি জানতে চায় এটা কি ধরনের জীব, নাভারোর সাথে কি করতে চলেছে এটা। রুক বলে এটা একটা প্যারাসাইট এলিয়েন। এটাই মেয়ের শরীরে নিজের ডিম ছেড়ে দিয়েছে। সেই ডিম এই মেয়ের ডিএনএ শুষে নিয়ে ভেতরে দ্রুত বড় হবে এবং একসময় শরীর ছেড়ে বেরিয়ে আসবে এক ভয়ঙ্কর জীব। রুক উপরের দিকে আঙুল তোলে। সবাই তাকিয়ে দেখে ছাদ থেকে ঝুলছে একটি ভয়ঙ্কর বিশালাকার এলিয়েনের মৃতদেহ, যার নাম জেনোমর্ফ, যাকে এলিয়েন ফ্র্যাঞ্চাইজির সবচেয়ে হিংস্র ও শক্তিশালী এলিয়েন হিসেবে ধরা হয়। আর এই স্পেস স্টেশনে আসলে কি ঘটেছিল তখন সেই সম্পূর্ণ ঘটনাটা জানা যায়। 20 বছর আগে নোস্ট্রোমো নামের একটি ওয়েলে নিউটনি মহাকাশযান এক অজানা গ্রহে এই জীব আবিষ্কার করে। জীবটি তাদের জাহাজে ঢুকে পড়ে এবং একে একে সব ক্রু মেম্বারকে শেষ করে দেয়। শুধু একজন ক্রু মেম্বার শেষ পর্যন্ত সেই জাহাজকে মহাকাশে উড়িয়ে দিয়ে নিজের স্যাটেলে চড়ে পালিয়ে বাঁচেন। তখন থেকেই ওয়েলে নিউটনি এই জীবের সন্ধান করে আসছিল। এরপর আজ থেকে 170 দিন আগে আমাদের প্রুফ নোস্ট্রোমো ধ্বংসাবশেষে এই জীবকে খুঁজে পায় এবং মৃত মনে করে এই স্টেশনে নিয়ে আসে। এখানে এসে আমরা বুঝতে পারি এটি পৃথিবীর ইতিহাসে পাওয়া সবচেয়ে নিখুঁত জীব। খাবার বা অক্সিজেন ছাড়া যে কোনো পরিবেশেরই বেঁচে থাকতে পারে। কিন্তু হঠাৎ একদিন জীবটি জেগে ওঠে এবং স্টেশনের সব ক্রু মেম্বারকে শেষ করে দেয়। যারা বাকি ছিল তারা গুলি করে বহু কষ্টে প্রাণীটিকে মারতে সক্ষম হয়। কিন্তু এই জীবের রক্ত এক ধরনের অ্যাসিড। সেই অ্যাসিডে স্টেশন গলতে শুরু করে, ফলে বাকিরাও মারা যায়। এই কথা শুনে রেইন আর তার সঙ্গীরা বুঝে যায় নাভারোর গায়ে লেপ্টে থাকা সেই প্যারাসাইটকে কোনো আঘাত করা যাবে না। তখন রেইনের মাথায় একটা বুদ্ধি আসে, যদি তারাই প্যারাসাইটের লেজটা ক্রায়োফুয়েল দিয়ে জমিয়ে দেয় তাহলে তার প্যাচ আলগা হয়ে যাবে। টেইলর আর এক মুহূর্ত দেরি না করে ক্রায়োফুয়েল দিয়ে প্যারাসাইটের লেজটা হালকা জমিয়ে দেয়। লেজের পাকড় আলগা হতেই টেইলর আর বন টেনে প্যারাসাইটকে নাভারোর মুখ থেকে সরিয়ে কাছের গর্তে ছুড়ে দেয়। এরপর ক্রায়োফুয়েল ছুটতেই সেটা পালিয়ে যায়। পরের মুহূর্তে নাভারো ছটফট করতে করতে উঠে দাঁড়ায়। সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে। কিন্তু রুক তখনও অ্যান্ডিকে সতর্ক করতে থাকে এই মেয়েকে নিয়ে যাওয়া ভুল হবে, তোমাকে এদের থামাতে হবে। রুকের কথা শুনে অ্যান্ডি সত্যিই নাভারোকে নিয়ে যেতে বাধা দিতে শুরু করে। তখন বর্ন ক্ষিপ্ত হয়ে অ্যান্ডিকে ট্রেজার স্টিক দিয়ে শক দেয় আর অ্যান্ডি দূরে ছিটকে পড়ে। রেইন আর টেইলর অ্যান্ডিকে সামলাতে ব্যস্ত হয়ে পড়ে। এই ফাঁকে বর্ন নাভারোকে নিয়ে তাদের শিপে উঠে পড়ে। এরপর যখন অ্যান্ডি, টেইলর আর রেইন এয়ারলকে পৌঁছায় ততক্ষণে বর্ন শিপটাকে স্টেশন থেকে আলাদা করে ফেলেছে। শিপে কেউ ছিল। নাভারো দ্রুত শিপ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু হঠাৎ নাভারোর বুকে তীব্র ব্যথা শুরু হয়। সে ফ্লোরে লুটিয়ে পড়ে। তার মুখ দিয়ে ফেনা বেরোচ্ছিল। কে তাকে ভয়ে ভয়ে ধরতে যায়। আর তখনই ঘটে এক ভয়ঙ্কর ঘটনা। নাভারোর বুক ফেটে যেতে শুরু করে আর ভেতর থেকে বেরিয়ে আসে এলিয়েন, অর্থাৎ জেনোমর্ফ। এমন ভয়ঙ্কর দৃশ্য দেখে কে আতঙ্কে চিৎকার করতে থাকে আর নাভারো ব্যথা ছটফট করতে করতে তার পা অ্যাক্সিলেটরে গিয়ে লেগে যায়। ফলে তাদের শিপটি বেকাবু হয়ে স্টেশনের ফুয়েল ট্যাঙ্কে ধাক্কা খাওয়ার সাথে সাথে একটি বিস্ফোরণ হয়। ফলে স্টেশনটি আরো দ্রুত অ্যাস্ট্রয়েড বেল্টের দিকে এগোতে থাকে আর শিপটি উঠতে উঠতে স্টেশনের অন্য প্রান্তের কার্গোটেকে ঢুকে পড়ে। তখন স্টেশনে অ্যানাউন্স করা হয় স্টেশনটি 47 মিনিটের মধ্যে অ্যাস্ট্রয়েড বেল্টে আঘাত করবে। রেন, টেইলর শিপের দিকে ছুটতে শুরু করে, কিন্তু স্টেশনের অন্য প্রান্তে যাওয়ার একটা করিডোরে এসে তারা থমকে যায়। দরজার ওপাশে ছড়িয়ে আছে অসংখ্য প্যারাসাইট, অর্থাৎ ফেসাগার। এদিকে রুক অ্যান্ডির সাথে তার মডিউলের সাহায্যে গোপনে যোগাযোগ করে এবং অ্যান্ডিকে নিজের কাছে ডেকে নেয়। রুক তখন অ্যান্ডির মডিউলের আগের সব উদ্দেশ্য মুছে নতুন মিশন দেয় আর বলে এখন থেকে তুমি শুধু আমার মিশন পূরণ করবে। অ্যান্ডি যেহেতু এই কোম্পানির রোবট, তাই সেই সম্মতি দিয়ে রেন ও টেইলরের কাছে ফিরে আসে। রেন অ্যান্ডিকে জিজ্ঞেস করে প্যারাসাইটের মধ্য দিয়ে তারা ব্রিজটি কিভাবে পার হবে। অ্যান্ডি বলে তাদের চোখ নেই, কিন্তু শব্দ আর শরীরের তাপ দিয়ে এরা মানুষের উপস্থিতি টের পায়। তবে যদি ব্রিজের তাপমাত্রা মানবদেহের তাপমাত্রা সমান করা যায় তাহলে এরা আমাদের উপস্থিতি বুঝতে পারবে না। তারপর কথা মতো অ্যান্ডি ব্রিজের তাপমাত্রা মানুষের শরীরের তাপমাত্রার কাছাকাছি নিয়ে আসে।
আর তাদের সতর্ক করে দেয় যে ভয়, উত্তেজনা বা মানসিক চাপে শরীরের তাপমাত্রা বদলে যায়, তখন এরা তোমাদের ধরে ফেলবে। তাই তোমাদের মন থেকে শান্ত থাকতে হবে। এরপর তারা তিনজন নিঃশব্দে পা টিপে টিপে শত শত ফেসাগারের মাঝ দিয়ে এগোতে শুরু করে। প্রতিটি পদক্ষেপ যেন মৃত্যুর কিনারা দিয়ে হেঁটে যাওয়া। অন্যদিকে শিপে কে জ্ঞান হারিয়ে পড়েছিল। জ্ঞান ফিরতেই নিচে নামার পর সে লক্ষ্য করে মেঝেতে পড়ে আছে নাভারোর বুক থেকে বেরোনো সেই এলিয়েনের খোলস। দেয়ালের দিকে তাকিয়ে দেখে একটি কোকন ঝুলছে, আর সেটার ভেতরেই সেই এলিয়েনটি দ্রুত বড় হচ্ছে। কেইটা দেখে চিৎকার করতে যাচ্ছিল, আর তখনই বন এসে তার মুখ চেপে ধরে। কিন্তু নাভারোর মৃত্যুতে তার মাথা প্রচন্ড গরম ছিল। সে তার ট্রেজারের স্টিক সে কোকনের মধ্যে ঢুকিয়ে দেয়। বিদ্যুতের শকে ভেতরের প্রাণীটি কাতরাতে থাকে, আর একটু পর সেটা নড়াচড়া বন্ধ হয়ে যায়। বর্ন ভাবে এলিয়েনটি হয়তো মারা গেছে। তখন সে স্টিক বের করতে দেখে সেটা অর্ধেক গলে গেছে, যেন অ্যাসিডে ডুবানো হয়েছে। পরের মুহূর্তে সে এলিয়েন কোকন থেকে তার লেজ বের করে আর সোজা বর্নের দিকে ঢুকিয়ে দেয়। বর্ন যন্ত্রণায় মেঝেতে পড়ে যায়। কোকন থেকে অ্যাসিড ব্লাড পড়ে বর্নের শরীর ছিদ্র করে দেয়। বর্ন সাথে সাথে মৃত্যুর কোলে ঢলে পড়ে। চোখের সামনে এসব কিছু দেখে কে ভয়ে ভয়ে দরজার দিকে ছুটে যায়, কিন্তু দরজাটি লক করা। এদিকে কোকনের ভেতরে সে প্রাণীটি পরিপূর্ণরূপে বিকশিত হয়ে জেনোমরফে রূপান্তরিত হয়ে যায়। সে কোকন ছেড়ে বেরিয়ে আসতে শুরু করে। ঠিক তখনই কে চাবি খুঁজে পায়। সে দ্রুত শিপ থেকে বেরিয়ে দৌড়াতে গিয়ে হোঁচট খেয়ে একটি কম্পার্টমেন্টে পড়ে জ্ঞান হারায়। অন্যদিকে কের চিৎকার শুনে টাইলরের শরীরের তাপমাত্রা বেড়ে যায়, ফলে ফেসাগারগুলো তাদের উপস্থিতি টের পেয়ে যায়। তিনজন দ্রুত প্রাণপণে দৌড়াতে শুরু করে, আর ফেসাগারের ছাগ তাদের পেছনে ধাওয়া করতে শুরু করে। তখন এনজি এগিয়ে গিয়ে দরজা বন্ধ করে দেয়, ফলে সেই যাত্রায় তারা কোনোরকমে বেঁচে যায়। এদিকে কে জ্ঞান ফিরে পেয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে। তখন সে দেখতে পায় তার মাথার ঠিক ওপরের কম্পার্টমেন্টেই জেনোমর্ফ তাকে খুঁজে বেড়াচ্ছে। ভয়ে তার রক্ত হিম হয়ে যায়। এরপর এলিয়েনটি আড়াল হতেই সে লুকিয়ে লুকিয়ে সামনের দরজার কাছে পৌঁছে যায়। তবে অ্যাক্সেস না থাকায় সে কোনোভাবে দরজাটি খুলতে পারছিল না, আর তার ভুল চেষ্টার ফলে সেখানে তখন ইমার্জেন্সি অ্যালার্ম বেজে ওঠে। এনরি, রেন আর টেইলরও সময় মতো সেখানে চলে আসে। এনরি যখনই অ্যাক্সেস দিয়ে দরজাটি খোলার চেষ্টা করে, সে লক্ষ্য করে জেনোমর্ফ এখানে চলে এসেছে। যেহেতু এখন সে আপগ্রেড হয়েছে, তার লক্ষ্য পরিবর্তন হয়েছে, এ কারণে সে কোনো ঝুঁকি নিতে চায় না। রেন আর টেইলর তাকে শত বোঝানোর পরেও কোনো লাভ হয় না। রেন কোনো উপায় না দেখে দরজার সামনে এসে কে সেখান থেকে দ্রুত পালাতে বলে, কিন্তু তখনই সে ভয়ঙ্কর জেনোমর্ফ নিজের এক থাপায় কে সেখান থেকে তুলে নিয়ে চলে যায়। নিজের বোনের এমন দৃশ্য দেখে টেইলর ভীষণ কষ্ট পায়, আর রেইনার রাগ তখন এতটাই বেড়ে যায় যে সে এন্ডিকে থাপ্পড় মেরে বসে। তবে এতে এন্ডির কোনো অনুভূতি নেই। তো যাই হোক, এরপর এন্ডি এবার রেইন ও টেইলরকে নিয়ে স্টেশনের রিসার্চ ল্যাবে চলে আসে। ভেতরে ঢুকে তারা দেখতে পায় একটি বক্সে একটি প্যারাসাইট আটকে আছে। তার প্রতিটি টেন্টাকলে টিউব লাগানো, সেগুলো দিয়ে একটি কালো তরল পদার্থ বের করা হচ্ছে। তখনই কম্পিউটারের স্ক্রিনে রুক সংযুক্ত হয়। রেন তাকে সরাসরি প্রশ্ন করে যে এখানে কি পরীক্ষা হচ্ছিল। রুক বলতে শুরু করে যে আমাদের মাইনিং কলোনিগুলোতে বিষাক্ত ধোঁয়া, দুর্ঘটনা, নতুন নতুন রোগে প্রতিনিয়ত মানুষ মরছে। মানুষ আসলে মহাকাশে বাঁচার জন্য এখনো তৈরি হয়নি। ওয়েলে নিউটনের প্রতিষ্ঠাতারা চেয়েছিলেন মানুষকে মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী প্রাণী বানাতে, তাই আমরা এই পরীক্ষা শুরু করি। এই প্যারাসাইটগুলোর শরীরে আমরা খুঁজে পেয়েছি এক অত্যন্ত বিরল ও তরল পদার্থ, যাকে বলা হয় প্যাথোজেন, যা তৈরি হয়েছে এক ধরনের প্রাচীন অণুজীব দিয়ে। স্বাভাবিক অবস্থায় এই অণুজীবগুলো ধ্বংসাত্মক, কিন্তু বছরের পর বছর গবেষণা করে আমরা এদের রূপান্তরিত করেছি এক অলৌকিক যৌগে, যার নাম কম্পাউন্ড C01। তারপর এনডি একটি মেশিন থেকে একটি কন্টেনার বের করে। ভেতরে কয়েকটি ইনজেকশনে সেই প্যাথোজেন কম্পাউন্ড জি দিয়ে ভরা। এরপর রুকে একটি ভিডিও দেখায় যেখানে একটি আহত ইঁদুরকে কম্পাউন্ড জি ইনজেক্ট করতেই ওটা সঙ্গে সঙ্গে আগের চেয়ে বহুগুণ চটপটে ও শক্তিশালী হয়ে জেগে ওঠে। এটা দেখে তারা ভীষণ অবাক হয়। এনডি তখন রেন ও টেইলরকে বলে, রুক আমাকে একটি মিশন দিয়েছে। এই প্যাথোজেনগুলো জ্যাকসন প্ল্যানেটের কোম্পানির হাতে পৌঁছে দিতে হবে। একবার শিপে উঠে যেতে পারলে রুক অটোপাইলট চালু করে আমাদের জ্যাকসনে নিয়ে যাবে। সেখানে প্যাথোজেন পৌঁছে দেওয়ার পর তোমরা এই ভাগাতে যাবার পারমিটও পেয়ে যাবে। অ্যান্ডি, টেইলর আর রেনের হাতে কিছু আধুনিক অস্ত্র দেয়। অস্ত্রগুলোর স্পেশালিটি হলো এরা অটোমেটিক্যালি ডিটেক্ট করে এম করে দেবে। তাদের কাজ হলো সময় মতো ট্রিগার প্রেস করা। তবে এখানে আরো একটি বড় সমস্যা রয়েছে। জেনোমর্ফটাকে মেরে ফেললে তার শরীরের অ্যাসিড পুরো শিপটাই গলিয়ে দেবে, তাই অস্ত্রগুলো তাদের খুব বুঝে শুনে ব্যবহার করতে হবে। কিন্তু তারা সে ভিডিওটা পুরো না দেখে চলে যায়। ভিডিওটির পরের অংশে দেখা যায় সেই ইঁদুরটির পেট ফেটে বেরিয়ে আসে একটি অদ্ভুত জীব। রুক এসব আগে থেকে জানতো। তো
তবু সে কোনো খারাপ উদ্দেশ্যে এই প্যাথোজেন মানুষের হাতে তুলে দিতে চায়। অন্যদিকে লিফটের দিকে যেতে যেতে তারা একটি জায়গায় থমকে দাঁড়ায়। ওপর থেকে নিচ পর্যন্ত এলিয়েনদের বিশাল কলোনি, আর সেখান থেকে ঝুলছে অনেক মানুষের লাশ। প্রত্যেকের বুক ফেটে নিচে পড়ে আছে একটি করে মৃত প্যারাসাইট। সেখান থেকে কের কণ্ঠ শুনতে পেয়ে তারা সেই দিকে দৌড়ে যায়। দেখা যায় জেনোমর্ফটি কে ধরে তার জালে আটকে রেখেছে। সে জীবিত কিন্তু ভয়ানকভাবে আহত। অ্যান্ড্রি তখন টেলরকে কম্পাউন্ড জির একটি ইঞ্জেকশন দেয় এবং কের শরীরে পুশ করতে বলে। তবে রেনের তখন অ্যান্ড্রির ওপর বিশ্বাস হচ্ছিল না, তাই সে টেলরকে থামিয়ে বলে, আমার মনে হয় না এটা ঠিক হবে, বরং ওকে স্লিপিং পডে শুইয়ে দেই, সেখানেও বেঁচে থাকবে। এরপর কলোনিতে ফিরে ওর চিকিৎসা করা হবে। তখনই তারা সেখানে একটি জেনোমর্ফের গর্জন শুনতে পায়। তারা দ্রুত কেকে নিয়ে লিফটের কাছে পৌঁছায়। ঠিক তখনই সেখানে একটি জেনোমর্ফ এসে পড়ে। তার ধারালো লেজ সোজা রেনকে লক্ষ্য করে ছুটে আসে। তখন টেলর রেনকে বাঁচাতে নিজেকে স্যাক্রিফাইস করে। সেই লেজ টেলরের শরীর ভেদ করে এপার ওপার হয়ে যায়। অ্যান্ড্রি টেলরকে বাঁচাতে আসলে জেনোমর্ফ অ্যান্ডিকে ছুড়ে মারে, আর এতে অ্যান্ডির সিস্টেম বিকল হয়ে যায়। তারপর জেনোমর্ফটি টেলরকে তুলে উপরে নিয়ে যায়। সেখানে অসংখ্য এলিয়েন তার দিকে ছুটে আসে, তারপর তাকে ছিন্নভিন্ন করে মেরে ফেলে। অন্যদিকে রেন কেকে সে কম্পাউন্ড জির ইঞ্জেকশন দিয়ে বলে শিপে চলে যেতে, আর নিজে ছুটে যায় অ্যান্ডিকে বাঁচাতে। অ্যান্ডি এখনো সেখানে পড়ে আছে। জেনোমর্ফগুলো অ্যান্ডিকে ছেড়ে চলে গেছে, কারণ সে একটি রোবট, তার কোনো জৈবিক সংকেত নেই। রেন দ্রুত এসে অ্যান্ডির গলা থেকে রুকের মডিউল খুলে ফেলে এবং তাকে রিসেট করে। তারপর অ্যান্ডির চোখ খোলে, সে রেনের দিকে তাকায়। তার কণ্ঠে এবার আগের সেই অচেনা সুর। সে বলে, আমি যা করেছি তার জন্য আমি দুঃখিত। তারপর তারা সময় নষ্ট না করে দুজন ছুটতে ছুটতে স্টেশনের একটি কন্ট্রোল রুমে ঢুকে পড়ে। সামনের প্রতিটি দরজা লক করা, আর মডিউল খুলে নেয়। অ্যান্ডি বারবার চেষ্টা করেও তা খুলতে পারছিল না। তখন কম্পিউটারে রুকের চেহারা ভেসে ওঠে। রেন তাকে দরজা খুলে দিতে বলে। রুক জানায়, জেনোমর্ফ তোমাদের পিছনে আছে, দরজা খুললে মিশন বিপদে পড়বে। তাছাড়া কে কম্পাউন্ড নিয়ে শিপে পৌঁছে গেছে। অটোপাইলট চালু হলে সে প্যাথোজেন জায়গা মতো পৌঁছে দেবে, তাই তোমাদের আর দরকার নেই। এই কথা শুনে রেনের রক্ত গরম হয়ে যায়। অন্যদিকে জেনোমর্ফের একটা বড় ছাগ তাদের দিকে এগিয়ে আসছে। তখন রেনের মাথায় একটি অসাধারণ বুদ্ধি আসে। সে ঝট করে স্টেশনের কৃত্রিম মাধ্যাকর্ষণ বন্ধ করে দেয়। মুহূর্তের মধ্যে জেনোমর্ফগুলো শূন্যে ভাসতে থাকে। রেন যখন শূন্যে ভাসতে ভাসতে তাদের উপর গুলি চালাতে শুরু করে, জেনোমর্ফগুলো ক্ষতবিক্ষত হয়। কিন্তু মাধ্যাকর্ষণ না থাকায় তাদের অ্যাসিড ব্লাডগুলো শূন্যে ফেসে থাকে, দেয়ালে লাগতে পারে না। একে একে সব জেনোমর্ফকে রেন মেরে ফেলে। তারপর লিফটের বাতাসের চাপ ব্যবহার করে উপরে ওঠার সময় পেছন থেকে একটি জেনোমর্ফ রেনের পা ধরে বসে। রেন তার অস্ত্র দিয়ে এলিয়েনটির হাতে গুলি করে, যার ফলে সে নিজের ব্যালেন্স হারিয়ে ফেলে। ফলে তার হাত থেকে অস্ত্রটি ছুটে যায়। রেন বেকাবু হয়ে ভাসছিল। ঠিক তখনই গ্র্যাভিটি পার্স চালু হয় এবং গ্র্যাভিটি বন্ধ হয়ে যায়। রেন নিচে পড়তে থাকে। সে ভেবেছিল হয়তো সে এখনই মারা যাবে, কিন্তু জেনোমর্ফ এলিয়েনটি তার লেজ দিয়ে রেনকে ধরে ফেলে। এলিয়েনটি যখনই রেনকে আক্রমণ করতে যায়, তখনই অ্যান্ডি উপর থেকে লাফ দিয়ে সেই অস্ত্রটি নিয়ে ঠিক এলিয়েনটির উপরে ঝাঁপিয়ে পড়ে এবং ওটাকে মেরে ফেলে। তারপর তারা তাদের শিপে চলে যায়। অন্যদিকে শিপে কে বসে আছে তার চোখে স্বস্তি নেই। ভেতরে ভেতরে কিছু একটা ঘটছে তার শরীরে। তখন স্টেশনে অ্যানাউন্সমেন্ট করা হয়, অ্যাস্ট্রয়েড বেল্টের সাথে সংঘর্ষের আর মাত্র কয়েক সেকেন্ড বাকি। তখন মনিটরে রুক ভেসে ওঠে এবং রেনকে বলে শিপের অ্যাক্সেস তাকে দিতে, তাহলে সে তাদের এখান থেকে নিরাপদে কলোনিতে নিয়ে যাবে। রেন দ্রুত শিপের অ্যাক্সেস রুককে দিয়ে দেয়, যাতে তারা এখান থেকে বের হতে পারে। যখন তারা স্টেশন থেকে নিরাপদ দূরত্বে চলে আসে, তখন রেন দ্রুত রুকের থেকে শিপের অ্যাক্সেস সরিয়ে নেয় এবং শিপের অটোপাইলট চালু করে সেটা ইয়াবাগা গ্রহের দিকে সেট করে দেয়। এরপর স্পেস স্টেশন অ্যাস্ট্রয়েড বেল্টের সাথে ধাক্কা খেয়ে ধ্বংস হতে শুরু করে। অন্যদিকে রেন কেকে স্লিপিং করে শুইয়ে দেয় আর এন্ডের সিস্টেমকে 9 বছরের দীর্ঘযাত্রার জন্য তৈরি করে। তারপর নিজের স্লিপিং পডে ফুয়েল ভরার সময় হঠাৎ কের পডে ইমার্জেন্সি অ্যালার্ম বাজতে শুরু করে। রেন পড খুলে দেখে কে জেগে উঠেছে। তার পেট অস্বাভাবিকভাবে ফুলে গেছে। সে ভয়ঙ্কর যন্ত্রণা ছটফট করছে। রেন তখন কের ঘাড়ে ইনজেকশনের দাগ দেখে বুঝে যায় সে কম্পাউন্ড জি নিজের শরীরে পুশ করেছে, যা তার গর্ভে থাকা শিশুর উপর কাজ করছে। ভিডিওর সেই ইঁদুরটার মতোই। হঠাৎ কের গর্ভ থেকে বেরিয়ে আসে ডিমের মতো একটি বস্তু। রেন দ্রুত ডিমটা তুলে কাপড় মুড়িয়ে শিপ থেকে বাইরে ছুঁড়ে ফেলতে যায়, কিন্তু হঠাৎ সেটা থেকে অ্যাসিড পড়তে শুরু করে, যা দেখে রেন তার হাত ছড়িয়ে নেয়। ডিমটা মেঝেতে পড়ে থাকে। সেটা খোলার পর দেখা যায় এই এলিয়েনটি মানুষের বাচ্চার মতো দেখতে, কিন্তু সে কোনো মানুষ নয়। অ্যাসিড গলে গেলে ডিমটা নিচের কার্গোটিকে পড়ে যায়। সেখানে খনির ধুলোমাটি জমা থাকায় মেঝেটি আর গলতে পারে না। তারপর রেন ক্রায়োফুয়েলের স্প্রে হাতে নিয়ে কার্গোটিকে নেমে আসে। এদিকে অ্যান্ডি রিবোট সম্পন্ন করে জেগে ওঠে। এরপর সে স্লিপিং চেম্বারে গিয়ে দেখে কে ভয়ে গুটিসুটি হয়ে
এক কোণে বসে আছে। তার বুক থেকে দুধের বোতলে আঠালো তরল ছড়ছে। অ্যান্ডি এগিয়ে যায় কেকে সাহায্য করতে। তখনই পেছন থেকে সে প্রাণীটি আসে। মাত্র কয়েক মিনিটে সে বিশাল আকার নিয়ে নিয়েছে। 4 পায়ে হাঁটছে। দেখতে অনেকটা জেনোমরফের মতো, কিন্তু মানুষের আকার আছে তার মধ্যে। কম্পাউন্ড সি আর মানুষের ডিএনএ তৈরি এক হাইব্রিড দানব। সে 2 পায়ে খাড়া হয়ে দাঁড়ায়। এরপর গর্জন করে কের দিকে এগোতে থাকে। অ্যান্ডি তাকে আটকাতে গেলে প্রাণীটা এন্ড্রির গলায় তার ধারালো নখ দিয়ে আঘাত করে। এন্ড্রি মেঝেতে পড়ে যায়। এরপর প্রাণীটা কের একদম কাছে চলে আসে আর কে ভয় চিৎকার করে। রেন সেই চিৎকার শুনে দৌড়ে আসে আর এসেই সে দেখে এক ভয়াবহ দৃশ্য। প্রাণীটা কের বুক থেকে সে কালো তরল চুষে নিচ্ছে। রেন তখন আতঙ্কে প্রাণীটার উপর ক্রায়োফুয়েল স্প্রে করে আর সাথে সাথে প্রাণীটা তার থাবা দিয়ে রেনকে আঘাত করে। তখন রেনের হাত থেকে স্প্রেটা ছিটকে পড়ে যায়। রেন দৌড়ে পালিয়ে এন্ড্রির কাছে চলে আসে, কিন্তু বর্তমানে এন্ড্রি চলার মতো অবস্থায় নেই। এর মধ্যে ছিটকে পড়া ক্রায়োফুয়েল পুরো শিপে ছড়িয়ে পড়তে শুরু করে, ফলে ঠান্ডায় সবকিছু জমে যেতে থাকে। কিন্তু সে প্রাণীর উপর ঠান্ডার কোনো প্রভাব নেই। সে তখনও তার পেছনে আসতে থাকে আর রেন ঠান্ডা সহ্য করতে না পেরে এন্ড্রিকে ছেড়ে যেতে বাধ্য হয়। ঠান্ডায় রেনের শরীর জমে যাচ্ছে। সে কোনো মতে শেষ মুহূর্তে একটি চেম্বারে ঢুকে স্পেস স্যুট পরে নেয়। তখনই প্রাণীটা চেম্বারের দরজা ভেঙে ঢুকতে শুরু করে। রেন তা দেখে দ্রুত একটি দড়ি ধরে নিচের কার্গো ডেকে নেমে পড়ে। কার্গো ডেক শিপের সবচেয়ে নিচের অংশ। সেখানে একটি ম্যানুয়াল লিভার দেখা যায়, যা টানলে পুরো কার্গো ডেক শিপ থেকে আলাদা হয়ে যাবে। রেন প্রাণীটাকে কার্গো ডেকে এনে সেই কার্গো ডেক শিপ থেকে আলাদা করে অ্যাস্ট্রয়েড বেল্টে ছেড়ে দেওয়ার পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী রেন দড়িটা নিজের স্যুটের সাথে বেঁধে দেয় এবং 3টা লিভার টেনে শেষ লিভারের পাশে বসে অপেক্ষা করে। কিন্তু শেষ লিভার টানার আগেই হঠাৎ পেছন থেকে রেনের ওপর সেই এলিয়েনটি ঝাঁপিয়ে পড়ে। তখন রেনের নজর পড়ে সেই অ্যাসিড ভরা ডিমের খোলসের ওপর। রেন লাথি মেরে ডিমের খোলস ভেঙে দেয় আর অ্যাসিড মেঝেতে পড়ে মেঝে গলতে শুরু করে, যার ফলে রেন আর এলিয়েন দুজনেই মহাকাশে ছিটকে যায়। রেন দড়িতে ঝুলতে থাকে। এলিয়েনটিও শিপের নিচে আটকে আছে। এমন অবস্থায় জন্তুটা রেনের হেলমেটে থাবা মারতে শুরু করে, ফলে হেলমেটের কাজ ফেটে যাচ্ছিল আর একটু হলেই হেলমেট ভেঙে যাবে। রেন দম বন্ধ হয়ে মারা যাবে। ঠিক তখনই রেনের চোখ যায় নিজের দড়ির দিকে। সে দেখে সেই দড়িটা কার্গো ডেকের লিভারে আটকে আছে। সে তার সব শক্তি দিয়ে দড়িটা টানতেই লিভারটা নড়ে ওঠে আর সাথে সাথে কার্গো ডেক শিপ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, যার ফলে প্রাণীটা কার্গো ডেকের সাথে অ্যাস্ট্রয়েড বেল্টটিকে ধ্বংস হয়ে যায়। এরপর রেন দড়ি বেয়ে শিপের উপর উঠে আসে। শিপটা তখনও অ্যাস্ট্রয়েড বেল্টের দিকে হেলে পড়েছে। কার্গো ডেক বিচ্ছিন্ন হওয়ায় অটোপাইলট বন্ধ হয়ে গিয়েছিল। রেন তখন ককপিটে গিয়ে অটোপাইলট চালু করে আর ডেস্টিনেশন সেট করে ইভাগাতে। এরপর সে এন্ড্রিকে স্লিপিং চেম্বারে নিয়ে আসে। তারপর তার গলা থেকে মডিউল খুলে নেওয়া হয় আর বলে, যেভাবে হোক আমি তোমাকে ঠিক করে দেব। তারপর সেও শুয়ে পড়ে দীর্ঘ 9 বছরের জন্য। শিপটি ধীরে ধীরে অ্যাস্ট্রয়েড বেল্ট পেরিয়ে মহাকাশের অন্ধকারে মিলিয়ে যায় ইভাগার দিকে। আর সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। এই সিনেমার আরও 2টি সিকুয়েল আমি আগেই এক্সপ্লেন করেছি, চাইলে ডিসক্রিপশনে থাকা লিঙ্কে গিয়ে দেখে আসতে পারেন। আর যারা সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে বেল অল করে রাখুন। ধন্যবাদ সবাইকে।